सेमिनार आलोचना चक्रे मंचोपविष्ट मालदा कॉलेज आईपीएससी कोऑर्डिनेटर डॉक्टर नारायण चंद्र शाह महाशय, संस्कृत विभागের शिक्षक अमूल्य सरकार एवं उदय सरकार तथा संस्कृत विभागের अन्य शिक्षिका एवं प्रिय छात्र छात्रीরা, विषय হচ্ছে relevance of Sanskrit language in present day। आज के समय কতটা প্রয়োজনীয়তা প্রাসঙ্গিকতা রয়েছে এই বিষয়ে আমাদের ছাত্রছাত্রীকে অবশ্যই জানতে হবে, কারণ যদি বিষয় পরিষ্কার আমাদের ধারণা না থাকে তাহলে যে বিষয় আমরা পড়ছি ওই পড়ার যে আত্মবিশ্বাস বা আনন্দ যাকে বলা হয় সেলফ কনফিডেন্স ওটা বিল্ড আপ হবে না। ওই ভাষার মধ্যে কি আছে এবং কেন আমরা সংস্কৃত পড়ব এটা জানার দরকার। মলয়বাবু সংস্কৃত ভাষার সঙ্গে অন্যান্য ভাষার সম্পর্ক বিষয়ে বলেছেন এবং সঙ্গে সঙ্গে যে জনগণের অভিমত সেটা বিষয়ে বলেছেন যে সংস্কৃত একটি ডেড ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমরা মনে করি সংস্কৃত ভাষা মৃত ভাষা নয়। সংস্কৃত লোকেরা যখন একেবারে সংস্কৃত কথা বলবেই না, সংস্কৃত বিষয় নিয়ে চর্চা করবে কিন্তু সংস্কৃত ভাষা নিয়ে কথোপকথনে একবারেও চর্চা করবে না, তখন তো জনগণ বলবে যে সংস্কৃত ইজ এ ডেড ল্যাঙ্গুয়েজ। संस्कृत भाषा मृत भाषा नास्ति एवं कठिना भाषा भी नास्ति। पूर्व कालतः शिक्षा पद्धति आधुनिक शिक्षा पद्धति कारणे संस्कृत भाषा कठिना भाषा इति धारणा छात्राणां मनसि स्वभावतः आगता। एतद् धारणायाः निवारणस्य दायित्वं अस्माकं शिक्षकस्य उपरि अस्ति। तर्हि जनाः कथमपि न वदिष्यन्ति यत् संस्कृत भाषा मृतभाषा। भाषते इति भाषा, यदि भाषणं न भविष्यति, कथोपकथनं न भविष्यति, संवादः न भविष्यति, तर्हि तु जनाः वदिष्यन्ति एव संस्कृत भाषा मृतभाषा। अत एव संस्कृत भाषा मध्ये शास्त्रीय पक्षः तथा लोकोपयोगी व्यवहारिक पक्षः उभय पक्षः विद्यते। शास्त्रीय पक्षस्य चिन्तनं विश्लेषणं व्याख्या कारिका कठिन शास्त्र माध्यमेन शास्त्रीय शैली माध्यमेन व्याकरणिक शैली माध्यमेन अभवत्। एतेन कारणेन अधुना तद् दृष्ट्वा इति धारणा आगच्छति यत् संस्कृत भाषा कठिना भाषा, किन्तु संस्कृत भाषा मध्ये बहु सरल साहित्यस्य रचना अपि आधुनिक काले भवति। আমি যে সংস্কৃত এখন বলছি সেটা বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে কি? যদি অসুবিধা হচ্ছে তাহলে শুধু বাংলায় বলি, কারণ কি সেমিনার তোমাদের নিয়ে শিক্ষকরা তো বুঝিয়ে দিলেন বা শিক্ষকদের সঙ্গে আলাদা আলোচনা হয়ে যাবে, তোমাদেরকে নিয়ে এই চর্চাটা। তো তোমাদের বুঝতে যদি একটু প্রবলেম হয় তাহলে বাংলা বলি, কি বলছো? আমার মনে হয় না যে সংস্কৃত ভাষা বুঝতে বলাও খুব একটা কষ্ট হয়েছে। আমাদের দায়িত্ব যে আমরা কি করে সংস্কৃত ভাষার যে সরল পক্ষ, সেই সরল পক্ষকে সরল মাধ্যমে উপস্থাপন আমরা কিভাবে করব। এখন যে সংস্কৃত ভাষার যে প্রয়োজনীয়তা নিয়ে দুটো বিষয় মাথায় আসে, রিলেভেন্স বা ইম্পর্টেন্স। একটা আসে যে আজকে বর্তমানে তো একটা চাকরির প্রয়োজন তো সকলের আছে, এই জন্য তো পড়াশোনা করছে। আগেও পড়াশোনা এর জন্য করা হতো,
আশ্রমের সময় ওই প্রাচীন কাল তো নয়। তো সংস্কৃত নিয়ে কি চাকরি সুযোগ সুবিধা পাওয়া যায়, এর রিলেভেন্স আছে কিনা, এটা একটা আলাদা দিক। আর আরেকটা দিক আছে যে সংস্কৃত ভাষার মধ্যে এমন কি কি আছে যে আমরা সংস্কৃত ভাষা কেন পড়ব। আমার মনে হচ্ছে যে জব ওরিয়েন্টেশনের যে বিষয়টা, সেটা তোমাদের শিক্ষক শিক্ষিকা যথেষ্ট ভাবে গুণী আছেন, তারা তোমাকে বুঝিয়ে নেবেন, অথবা ওটা নিয়ে যদি প্রয়োজন হয় যে একদিন অনলাইন সেমিনারের মাধ্যমে উপস্থাপন করা যায়। আজকে আমার ইচ্ছা যে সংস্কৃত ভাষার মধ্যে কি কি দিক আছে, যার জন্য শুধু সংস্কৃত ছাত্র নয়, আমার মনে হয় সকল ভারতবাসীকে সংস্কৃত ভাষা পড়া উচিত। ভারতবাসী কেন, এখন তো বিদেশি লোকেরা সংস্কৃত পড়ছে। গ্লোবাল যে ওয়ার্ল্ড মাল্টিমিডিয়া যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে গিয়ে তুমি দেখো যে বিদেশে কত দেশের সংস্কৃত নিয়ে কি চর্চা হচ্ছে। কিছু সংগঠন আছে যারা পুরো সমর্পণের সঙ্গে কাজ করছে, সংস্কৃত ভারতী মতো সংগঠন দেশ এবং বিদেশে সংস্কৃত ভাষা প্রচার করছে। ইংল্যান্ডের সেন্ট জোন্স স্কুলের সংস্কৃত ভাষা অনিবার্য রূপে সবাইকে পড়ানো হয়। ওরা ইনোভেশন করেছে, রিসার্চ করেছে যে সংস্কৃত উচ্চারণ করলে, বেদ মন্ত্রের উচ্চারণ করলে ছাত্রদের মাইন্ড শার্প হয়, স্মরণ শক্তি বাড়ে। এই জন্য একটা ক্লাস পিরিয়ড ওরা সংস্কৃতকে কম্পালসারি করে রেখেছে। ওদের ভিডিও ইউটিউবে আছে, খুব সুন্দর ভাবে ওরা উচ্চারণ করছে, এবং আবার সাবজেক্ট যে আছে তার সেই সাবজেক্ট পড়ছে। শুধু সংস্কৃত পড়ছে না, একটা সাবজেক্ট বিষয় হিসাবে তারা সংস্কৃত পড়ছে। এখন আমরা সংস্কৃত কেন পড়ব? দেখো, ইংরেজদের আগমনের আগে বা আরেকটু পিছনে যদি যাই, ভারতবর্ষের মুঘল এবং সালতানাত কাল যে 1206 খ্রিস্টাব্দ থেকে প্রারম্ভ হয়, দিল্লি সালতানাত, তার আগে সমস্ত শাসकीय এবং সামাজিক শৈক্ষণিক চর্চা সংস্কৃত ভাষার মাধ্যমে। যখন দিল্লিতে সালতানাত কাল, মুঘল কাল এবং ব্রিটিশ কাল, এই পিরিয়ডে শাসकीय চর্চা হয়তো ফারসি অথবা ইংরেজি ভাষার মাধ্যমে হয়েছে, কিন্তু সামাজিক জীবনের তো সংস্কৃত মাধ্যমেই পড়াশোনা সবকিছু হয়েছে। আমাদের শিক্ষকদেরকে এই বিষয়ে একটু বুঝতে হবে, কোথাও ডিবেট মধ্যে প্রোটেস্ট করতে হবে এবং নিজের বিষয়ে বলতে হবে সংস্কৃতকে। যারা বলে যে ইংরেজদের আসার পরে 1850-এর পরে এডুকেশন পলিসি ডেভেলপ হয়েছে, মেঘালয়ে শিক্ষানীতি, তখন স্কুল কলেজ, মডার্ন স্কুল কলেজ স্টার্ট হয়েছে প্রত্যেক জেলায় এবং কলকাতায়। সেই সময় থেকে ভারতবর্ষের শিক্ষার প্রারম্ভ, এটা আমাদের মাথার মধ্যে ধারণা হয়ে গেছে, কিন্তু এটা পুরোটা মিথ্যা ধারণা, পুরোটা ভুল। তার আগে ভারতবর্ষে কি শিক্ষা ছিল না? আর যদি শিক্ষা ছিল না, তাহলে ভাস্করাচার্য, আর্যভট্ট, নাগার্জুন, বরাহমিহির, চরক, সুশ্রুত, পতঞ্জলি, এদের সিদ্ধান্ত দর্শন শাস্ত্র কিভাবে রচিত হয়েছে? সংস্কৃত মানে একটু পুজো পার্বণ উপাসনার পদ্ধতি, এটাও যদি কারো মাথায় যদি ঢুকে থাকে, তাহলে এটাও নিতান্ত ভুল না। সংস্কৃতের মধ্যে 18টি সাবজেক্ট আছে, যে সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট হচ্ছে পৌরোহিত্য বিদ্যা। ওই পৌরোহিত্যের মধ্যে পুজো পার্বণ উপাসনা ইত্যাদি আছে, কিন্তু বাকি যে 17টা সাবজেক্ট, যার মধ্যে 6টি দর্শন বা 9টি আলাদা দর্শন রয়েছে, সেটা তো পৃথক চিন্তা ধারা। বৈশেষিক দর্শনের তো ফিজিক্স নিয়ে আলোচনা হয়েছে। এই যে নাগার্জুনের রসায়ন, রসশাস্ত্রের তো কেমিস্ট্রি নিয়ে আলোচনা হয়েছে। ভাস্করাচার্য বরাহমিহির ফিজিক্স এবং ম্যাথমেটিক্স নিয়ে কাজ করেছে। কৃষি বিজ্ঞান নিয়ে সাহিত্য রচিত হয়েছে। সম্পূর্ণ মেডিকেল সায়েন্স, সুশ্রুতের মেডিকেল সায়েন্স যে হচ্ছে সেটা একদম মডার্ন মেডিকেল সায়েন্স, প্লাস্টিক
সার্জারি পর্যন্ত অঙ্গের প্রত্যারোপণের কথা বলা হয়েছে। এটাকে কি করে আমরা বলবো যে সংস্কৃত মানে একটি পুজো উপাসনা পার্বণ মন্ত্র শুধু সংস্কৃত ভাষার মধ্যে আছে? মন্ত্রের যে বৈজ্ঞানিকতা, সেই বৈজ্ঞানিকতা নিয়ে তো আমরাই আলোচনা করবো, আমরাই অনুসন্ধান করবো। বিশ্বাস করবে না যে আমার মহাত্মা গান্ধী সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সূক্ষ্ম যে জীব হয়, যাকে চোখ থেকেও দেখা যায় না, কৃমি জাতীয়, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, ওই জীবের মন্ত্র রিসাইটেশন করে ওরা ইনস্ট্রুমেন্ট নিয়ে একটা ঘরের মধ্যে বৈদিক মন্ত্রটাকে জাস্ট পাঠ করাচ্ছে ক্যাসেট মাধ্যমে, এবং ওই জীবের মাইন্ডের কি প্রতিক্রিয়া হচ্ছে ওটা নিয়ে 1 বছর থেকে ওরা রিসার্চ করে যাচ্ছে। আশা করি হয়তো কিছু ফলাফল ভালোই হবে। তথ্যগুলি আমার থেকে আমাদের তুলনায় ছাত্রছাত্রীরা তাড়াতাড়ি সংগ্রহ করতে পারে যে কিছু কিছু হসপিটালে যে ভেরি সিরিয়াস পেশেন্ট আছে, সেই পেশেন্টকেও বৈদিক মন্ত্রটা, উপনিষদের মন্ত্রটা শোনানো হয়েছে, যে আমাদের ট্র্যাডিশনাল উচ্চারণ পদ্ধতি আছে ওই পদ্ধতিতে, যাতে ওই মাইন্ডটাকে একটু পিস আর একটু পেশেন্টের মধ্যে একটু রিকভারি হয় কিনা সেটাও প্রয়োগ হয়েছে, কিছুটা সাকসেস হয়েছে। আরো এটা নিয়ে রিসার্চ করার প্রয়োজন আছে। তো সংস্কৃতের যে প্রয়োজনীয়তা, আমরা কেন সংস্কৃত পড়বো সহজ এবং সরল ভাষায়, তো জেনে নেওয়া উচিত যে ভাষায় 4টি বেদ, 108 উপনিষদ বলা হয়, কিন্তু শঙ্করাচার্যের ভাষ্য 13টি উপনিষদের উপর। ফলে আমরা প্রথমে 13টি উপনিষদ যে আছে তাকে নিয়ে চর্চা করি। তো এই যে এত উপনিষদ, রামায়ণ, মহাভারত, মহাভারতের একটু ছোট্ট অংশ গীতা, পুরাণ, মার্কণ্ডেয় পুরাণের একটু ছোট্ট অংশ চণ্ডীপাঠ, সামান্য একটি অংশ, যেখানে 700 শ্লোক আছে কিন্তু একটু সামান্য অংশ। গীতার 700 শ্লোক আছে, মহাভারতের একটু ছোট্ট অংশ। তাহলে মহাভারত কত বিশাল আছে। 6টি খণ্ডে গীতা প্রেস পাবলিশ করেছে। আশা করি কলেজে হবে, না হলে শুধু আমি সংস্কৃত বিভাগকে নয়, আইকেএসসি কোঅর্ডিনেটর মহাশয়কে অনুরোধ করবো যাতে এই কলেজে বেদ, রামায়ণ, মহাভারত, উপনিষদ সম্পূর্ণ ইংলিশ উইথ বাংলা ট্রান্সলেশন বইটা থাকে, যেটা অ্যাভেলেবল আছে। কারণ কোনো গবেষণা, কোনো রেফারেন্স আমাদের যদি বুঝতে হবে কোথায় যাবে, লাইব্রেরি ফান্ড করে রেফারেন্সটা দেখেই তো। তো এই বিষয়টা সংস্কৃত নিয়ে কি নেই, আচার আচরণের বহুলতা। সংস্কৃত স্টুডেন্টরা তো খুব ভালোভাবে বসে আছে, আশা করি এখানে খুব একটা সমস্যা নয়। কিন্তু এখন আলোচনা আমি করছি শুধু সংস্কৃতের স্টুডেন্টের জন্য নয়, সকলের জন্য। এই কলেজের সমস্ত স্টুডেন্টকে মাসে 2-4টা টিউটোরিয়াল ক্লাস কম্পালসরি করা উচিত, যে সংস্কৃতের মধ্যে যে ইথিক্স আছে, ইথিক্যাল ভ্যালুস, নৈতিক আচার আচরণ আছে, যে আচার আচরণ মনুসংহিতার মধ্যে আমরা দেখছি, তোমার হিতোপদেশ মধ্যে, পঞ্চতন্ত্রের মধ্যে, মহাভারতের যে মহাভারত বই সম্পর্কে একটা আমাদের সংস্কৃত লোকের ভুল ধারণা হচ্ছে মহাভারত মানে শুধু যুদ্ধ। মহাভারতের উদ্যোগ পর্বের যে বিদুরের যে নীতি আছে, সেই বিদুর নীতিকে পুরো যদি দেখা হয় তাহলে আমরা বুঝতে পারবো মহাভারতের মধ্যে কি ইথিক্যাল ভ্যালু আছে। যদি গবেষণা নিয়ে আমরা আলোচনা করি তো এমন নয় যে হয়তো বেদব্যাস বসেছিলেন, মহাভারত যুদ্ধ হচ্ছে আর উনি হয়তো বইটা লিখলেন। যুদ্ধটা হয়তো আগে হয়ে গেছে, মহাকবি পরে লিখেছে, কিন্তু কি হওয়া উচিত, একটা রাজাকে কিভাবে রাজধর্মের পালন করা উচিত সেটা যদি পড়তে হয় তাহলে আমাদের মহাভারত যুদ্ধ পড়তে হবে। কিছু কিছু
সংস্কৃতির সিদ্ধান্ত যদি আজকের সময়ে গোটা বিশ্ব যদি পালন করে, তাহলে পুরো বিশ্বের মধ্যে এই যে অশান্তি আছে সেই অশান্তির নিবারণ হতে পারে। যেই শাস্ত্র বলছে বসুধৈব কুটুম্বকম, মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু নষ্টবৎ, অপরের ধনকে তুমি মাটি মনে করো, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয়সি। তো আমার জন্য যদি আমার মাতৃভূমি স্বর্গ থেকে বড় যদি হয়, তাহলে অন্য দেশের জন্য মাতৃভূমি স্বর্গ থেকে বড় শ্রেষ্ঠ, যেখানেও জন্মগ্রহণ করেছে। তাহলে অন্য দেশের উপর আমি হামলা কেন করব? যা এটা ঐতিহ্য আছে সেটাকে ছেড়ে দেওয়া উচিত, তার কালচার, তার ভাষা, তার সংস্কৃতি। তো আমার ভাষা প্রিয়, অপরের ভাষা প্রিয় নয়। আমার দেশ, আমার মাটি আমার জন্য প্রিয়, অপরের নয়। এই ভারত, রাশিয়া এবং ইউক্রেন মধ্যে যে এতদিন থেকে যুদ্ধ চলছে, অথবা গাজাপট্টি এবং ইসরায়েলের যে সমস্যা আছে, এই সমস্যার সমাধান সত্যি সত্যি যদি করতে পারে, তাহলে ভারতীয় শাস্ত্র, আর সেই শাস্ত্র, ভারতীয় শাস্ত্র মানে সংস্কৃত নয়, ভারতীয় চিন্তাধারা সংস্কৃত ভাষায় রচিত হয়েছে। এটা কেউ যদি বলে ভারতীয় শাস্ত্র সংস্কৃত আছে, এটা কেমন কথা? তার আগে হয়তো বেদের আগে অন্য একটা ভাষা হয়তো ছিল, কিন্তু ভারতীয় শাস্ত্রের সমস্ত চিন্তন, সমস্ত সংস্কৃতি সংস্কৃত ভাষায় লিপিবদ্ধ হয়েছে। এই জন্য সংস্কৃত ভাষা প্রিয়জনীয়তা। বসুধৈব কুটুম্বকম এই ধারণা যদি হয়, তাহলে তো সমস্যা হওয়ার কথা নয়। আজকে আমেরিকার কি অবস্থা আছে অর্থনীতি নিয়ে, এটা তো আমরা সকলে জানি যে নিজে আর্মস তৈরি করবে, তার সাপ্লাই অন্য দেশে হয়, তার জন্য একটা উপক্রম করে, একটা শব্দ নীতি একটা ব্যবহার করে ওই দুটো দেশের মধ্যে যুদ্ধ লাগাবে। আর সেম ওর যে যত আর্মস আছে, সে পাকিস্তানকেও কিনতে হবে, ভারতকেও কিনতে হবে। এই উপক্রমটাই করছে। কিন্তু ভারতবর্ষের যে শাস্ত্রীয় চিন্তাধারা, সনাতনী চিন্তাধারা, সেটা কখনো এরকম সিদ্ধান্ত করেছে, নিয়েছে? যদি করত, যার উপর সংস্কৃতের প্রভাব, শাস্ত্রের প্রভাব, রাজার উপর শাস্ত্রের প্রভাব, রাজা শিক্ষককে ভয় পেত। শিক্ষক মানে আগে ঋষি। দুষ্যন্ত যখন গঙ্গ আশ্রমে প্রবেশ করেছে, তখন সমস্ত যে রাজকীয় যে ওর বস্ত্র আভূষণ ছিল তাকে পরিত্যাগ করেছে। একবার যখন এসে ব্রহ্মচারী এসে বৈখানস বলেছে, ভো রাজন আশ্রম ত্রিগোয়ম না হন্তব্য না হন্তব্য, তখন ওর কথা শুনে একবার রথ থেকে নেমে পড়েছে। ওর অবহেলনা করেনি যে হরিণটাকে অনেক দূর থেকে ও ধারণ করে আসছে, কিন্তু একবার একটা ব্রহ্মচারী বলেছে আশ্রম ত্রিগোয়ম। এই আশ্রম কথাটা শুনে ওর মনে হচ্ছে যে একেবারে শরীর শূন্য হয়ে গেছে, যে আমার কত ভুল হয়ে গেছে, যে আমি আশ্রম পর্যন্ত রথে চলে আসলাম। আশ্রমের গেটে রথে পরিত্যাগ করা উচিত। সেই সংস্কৃতি, সেই রাজারা কখনো এই মাইন্ডসেটে তৈরি হয়নি, না হলে আজকে নেপাল এবং ভুটান এই দুটো দেশের অস্তিত্ব থাকতো। ভারতবর্ষের যে সেনাবাহিনী ক্ষমতা, তাহলে পাশে আর কি দুটো দেশ থাকে? কিন্তু অপরের দিকে তাকাবো না। মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু নষ্টবৎ, এই সিদ্ধান্তের পালন আমরা করেছিলাম। তেন ত্যক্তেন ভূমিকা, ঈশোপনিষদের প্রথম মন্ত্রে বলা হয়েছে, ঈশাবাস্যমিদং সর্বম যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন ত্যক্তেন ভূমিকা মা ঘট্টস্য সূত্রম। ধনের ভোগ করতে হবে, কিন্তু ত্যাগ পূর্বক, ত্যাগের ভাবনা যদি না থাকে, আজকে যতই তুমি অশান্তি দেখছো সমাজে, দেশে, রাজ্যে, একে অপরকে কিভাবে অপর থেকে আমি এগিয়ে চলে যাব, ওই যে
মিথ্যা ভোগ করো, কিন্তু একটু ত্যাগপূর্বক এই ভাবনা যদি মানুষের মধ্যে, শাসক দলের মধ্যে, সমস্ত অধিকারী বর্গের মধ্যে যদি থাকে, যে যেখানে ক্ষমতায় আছে, উচ্চ পদস্থ পদে যে অধীনস্থ আছে, আসীন আছে, তার মধ্যে যদি থাকে, তাহলে এই সমস্যা থাকবে, কখন থাকবে? কর্ম তো করতেই হবে, এটা সংস্কৃত বলে, কর্ম পরিত্যাগ করতে হবে না। আর যখন কোনো কর্ম করতে গেলে একটু দ্বিধা হয়, যেটা করবো কি করবো না, তো কালিদাস বলেছে প্রমাণ অন্তঃকরণ প্রবৃত্তয় सदा ही संदेह पदे सुवस्तुषु प्रमाण अंतःकरण प्रवृत्तय। যখনই তোমার সন্দেহ হয় কোনটা করবো না, একবার শান্ত ভাবে নিজের আত্মাকে একটু জিজ্ঞাসা করো যে আমার মন বা আত্মা কি বলছে। যদি কারোর উপর ফায়ারিং করার আগে কোন অপরাধী যদি একবার চোখ বন্ধ করে যদি ভাবে যে আচ্ছা একবার আমি নিজের মনটাকে জিজ্ঞাসা করে নিচ্ছি যে আমি বলি করবো কি করবো না, ওর মন বা আত্মা কখনো করবো, এটা নিয়ে রিসার্চ করা উচিত আমাদের, যে সংস্কৃত কি দিতে পারে সোসাইটিকে। এটা একটা ক্যাপসুল কোর্স আমাদের রেডি করা উচিত, 1 week ক্যাপসুল কোর্স, 1 hour per day, 7 hours long, কিভাবে মনের মধ্যে কি পরিবর্তন হয় সেটা। সেম মন্ত্র রিসাইটেশন এবং যোগা নিয়ে এখন যেরকম গোটা দেশের প্রাণায়াম নিয়ে কথা হচ্ছে, অ্যাকচুয়ালি শুধু এক্সারসাইজ যোগা নয়, ওটা হচ্ছে যে যোগা চিত্ত বৃত্তি নিরোধা, অর্থাৎ মনের বৃত্তিকে, মনের চাঞ্চল্যকে, মনের বাসনাকে, মনের লিপ্সাকে কন্ট্রোল করতে হবে, তারপরে তো যোগের প্রবেশ হবে। আমি তো সেটাই চিন্তা ভাবনা করলাম না, একটা ক্লাসের আগে একটা বেসিক ইন্ট্রোডাকশন দিতে হয়, একবার অভিজ্ঞান শাস্ত্র পড়াতে হবে। কখনো কি কোনো টিচারটা করে যে একবার প্রথম শ্লোক স্টার্ট করে দিল, ভূমিকা তৈরি করতে হবে যে নাটকটা কি আছে, কে লিখেছে, এর মধ্যে কি বিষয় আছে। যোগা স্টার্ট করার আগে চিত্ত বৃত্তি নিরোধের একটা বিস্তৃত উপায়ের কথা বলা হচ্ছে, ওখানে অভ্যাস এবং বৈরাগ্যের কথা আছে। অভ্যাস করতে হবে, বৈরাগ্য মানে একটা সাধারণভাবে তোমরা অর্থ হয়তো শুনে হঠাৎ একটা মনের মধ্যে এটাই হবে, বৈরাগ্য মানে ঘর বাড়ি পরিত্যাগ করা, সন্ন্যাস হওয়া। গৃহস্থ লোক কিভাবে বৈরাগ ধারণ করবে? ওই অপরের ধন, অপরের বস্তু, অপরের ঘর বাড়ি দেখে মনের মধ্যে হিংসা, লিপ্সা, ঈর্ষা এই ভাবটা যাতে না আসে, ভগবান আমাকে যা দিয়েছে যথা লাভ সন্তোষ, সেই ভাবটা যে আসবে, তোমরা ঈদের সময় যে ঈদকে কেন্দ্র করে মেলা হয়, আর ওই মেলাতে সবাই যায় প্ল্যানিং করে, কিছু টাকা পয়সা নিয়ে কিছু কিনবে, কি করবে। একটা হামিদ বলে ছেলে, সেও যাবে, তার বাবা নেই, মা নেই, ঠাকুরদা, ঠাম্মা আছে, গ্র্যান্ড মাদার আছে। সেই গ্র্যান্ড মাদার কিছু টাকা যত্ন করে রেখেছে, ওকে দিয়েছে যে তুমি আজকে যাও, আজকে আনন্দের উপভোগ করো। কেন বাবা মা নেই, কত খারাপ লাগে। ও দেখে যে আমার যে ঠাম্মা যে আছে সে রান্না করে, তখন সব সময় একটা চিন্তা হয়, ওই চিন্তা বাড়িতে না থাকার জন্য হাত থেকে তাওয়াতে রুটি করে ওর হাতটা অনেক সময় আগে একটু লেগে যায়। তো ও অনুভব করতো ওখানে মেলাতে সবাই অন্যান্য বস্তু খাবার জিনিস নিচ্ছে, ও নিয়েছে একটা রুটি করার জন্য চিন্তা, বাংলায় চিন্তায় বলা হয় না, ও চিন্তা হাতে নিয়ে এসে যখন আসছে তো প্রত্যেক ওকে ধারা দিয়েছে। ওর গ্র্যান্ডমাদার তুমি এটা কি করেছো, এটা কেন তোমাকে টাকা দিয়ে জন্য?
যখন উদ্ধারে বলেছে যে তোমাকে দেবতা রুটি বানাতে তোমার হাতটা জুড়ে দিত, আমার ভীষণ কষ্ট কিন্তু আছে। ওই গল্পটা জাস্ট তুমি যদি অনুবাদটা পড়ো, অরিজিনাল পড়লে তো আনন্দটা আলাদা হয়, অনুবাদের মধ্যে থেকে চেঞ্জ হয়ে যায়। তাহলে যদি তুমি ট্রান্সলেশন পড়ো তোমার মনে হবে তাহলে শুনতে যাবে কোনো কিছু আমার কথা মাথাতে আসে না, কোনটা ছাড়া এটাকে বলা হয় সৎ সাহিত্য, এটাকে বলা হয় কালজয়ী সাহিত্য, চিরন্তন সাহিত্য। যে কোনো কালের তার গুরুত্ব একই থাকে। তো যে সাহিত্য পড়ে একটু স্পন্দন না হয়, একটু শিক্ষা না হয়, একটু সোসাইটির লাভ না হয়, সেই পেপারটা আপনারা লিখবই। এখন আমাদের শিক্ষকের উপর নির্ভর করছে যেটা সামান্য বিষয়কে কিভাবে অসামান্য চিন্তাধারা দিতে। তুমি কোনো একটা এক্সাম্পলের বিষয় বলতে পারো, আমি আমার ক্ষমতা চেষ্টা করবো ওটাকে কিভাবে, সেটা তোমরা বলতে পারো। কোনো একটা বিষয় যে চেষ্টা করবো ওটাকে কিভাবে গভীর ভাবে। আমি একবার আমার ইউনিভার্সিটিতে ইনোভেশন করেছিলাম, যে নেতৃত্বে কোনো একটা শ্লোক 1 to 5 দিলাম, ওর অর্থ আছে সামান্য অর্থে কি কি বিশেষ অর্থ নিহিত আছে এবং কি কি বিশেষ অর্থের আলোচনা করা, সেটা অনেক বিস্তারিত আলোচনা হয়। একটা শ্লোকে পুরো 1-1.5 ঘন্টা আলোচনা করেছে, স্টুডেন্টরা কোশ্চেন অ্যান্সার করেছে। তো হয়তো অতটা লেখার সময় মহাকবির মাথা ছিল না, কিন্তু আমরা যেগুলো লিটারেচার যখন পড়বো তখন কালিদাসের মাথায় যে বিষয় হয়তো ছিল, মানুষ ছিলেন, ভগবান ছিলেন না, সেটা আমার মাথার মতো আসবে। এই জায়গায় আমাদের যদি চিন্তা থাকবে, কালিদাস তো আমাদের মহান গণেশিকা দৃষ্টিতে কালিদাস আধ্যাত্মিক লেখকের ভাব অনামিকা সার্থকবতী ভগবা আমরা মানি, কিন্তু সব কথা তো লেখার সময় লেখকে আসে না, পাঠকের মাথায় আসে। সেই পাঠকের চিন্তাধারা যে আলোচনা হয় আলোচকের মাথায় আসে। তো সেই চিন্তাধারা কখন হবে? সবার মনের মধ্যে ওটাই আছে, যখন কোন সাহিত্যকে শুধু অঙ্কের জন্য, শুধু পরীক্ষার জন্য আমরা পড়বো না। বলা মুশকিল, কিন্তু এটা দুর্ভাগ্য যে সেমেস্টার সিস্টেমের লাভ আছে, ক্ষতিও আছে। শিক্ষকরা কি করবে? 4 মাসের মধ্যে যা সিলেবাস আছে তাকে পড়াতে হবে, কাজ দিয়ে তো সময় চলে যাচ্ছে। গভীর আলোচনা যতক্ষণ হবে না, এক্সট্রা ডিবেট হবে না, ততক্ষণ এই রিসার্চ মেথডোলজির যে গুণবত্তা সেটা নির্ধারিত করাটা একটু কঠিন, কিন্তু আমরা আশাবাদী। আর আজকে তোমাদের এই বডি ল্যাঙ্গুয়েজ দেখে, তোমাদের ভাব ভঙ্গিমা দেখে আমার মনে হচ্ছে যে তোমাদের মধ্যে আত্মবিশ্বাস আছে। টিচিং মেথডোলজি তো বলা গেছে, এখন রিসার্চ মেথডোলজি নিয়ে আলোচনা করছি। টিচিং মেথডোলজিতে বলা আছে যে ছাত্র যদি বুঝতে পারছে না, সে যেমন সিলেবাস হোক না কেন, ওটা ছাত্রের ভুল নয়, ছাত্রের দোষ নয়, ওটা শিক্ষকের দোষ। তারা মেথড চেঞ্জ করছেন না, তারা বোঝাতে পারছে। সেরকম সিলেবাস কঠিন হোক, এটা হতে পারে যে 100 শ্লোক আছে, 46 শ্লোক আছে, প্রথম সার্গে 46 না বুঝিয়ে আমি 1 to 10 টাকে বুঝিয়েছি। 10টাকে বুঝিয়ে দেওয়াটা কম, ওই 10টা থেকে 5টা আর্টিকেল হতে পারে। সাহিত্য সমাজ শাস্ত্র দিবা একটা আর্টিকেল, গীতা মহাভারত বাংলাচার একটা হতে পারে, প্রিয়াস একটা হতে পারে। আর কিছু গভীর বিষয় আছে, সাধারণ বিষয় নয়, বিষয়টা ভীষণ গভীর আছে। তো গভীর বিষয়ের মধ্যে একটু অভিনব চিন্তা, কিছু নূতনত্ব, রেফারেন্স সঠিক হয়, দৃষ্টান্ত এক্সাম্পল কোট ডিফারেন্ট বই লেখা হয়েছে, সেই বইটা ইন্টারনেট থেকে দেখতে হবে। কিছু আর্টিকেল ইন্টারনেটে পাওয়া আছে,
শোধ গঙ্গা সাইড আছে, ওই সাইডে বহু আর্টিকেল আছে, থিসিস আছে। ওটা এই বয়সে বলো না তোমাদের চাপ দিতেও আমার কেমন লাগে, কিন্তু যা পরিবেশ আছে চাপ দিতেও হবে, উপায় নেই। ওর মাধ্যম মাধ্যম অবলম্বন করতে হবে, কিছুটা চাপ নাও, কিছুটা শিক্ষকের সাহায্য নিয়ে ওটা যদি আমরা করি তাহলে রিসার্চের গুণবত্তা হবে, এটাকে মেথডোলজি বলা হয়। আর রিসার্চের কাজের মধ্যে, সায়েন্সের মধ্যে ভাষার লালিত্যের প্রয়োজন হয় না, সোশ্যাল সায়েন্সের প্রয়োজন হয় না, কিন্তু লিটারেচারে, সাহিত্যে, বাংলা, ইংরেজি, সংস্কৃত একটু লালিত্যের প্রয়োজন। লালিত্যের তোমরা বুঝো, লালিত মানে লাল, কি লালিত মানে রক্ত লাল, কি হয় লালিত্য? মানে ওই লাইনটাকে বা ভাষাটাকে পড়ে একটা অনুভূতি কি পড়ে নিলাম। মানে আনন্দের সৃষ্টি, কিন্তু লালিত্য মানে এটাকে স্রষ্টা, কাব্যের স্রষ্টা, কাব্যের শোভা, শাব্দিক শোভা। ওই একটা এক্সাম্পল সংস্কৃত খুব ফেমাস আছে, শুষ্ক পৃচ্ছন্ন তিষ্ঠা চক্রে, বালভাটে শুনেছ? শুষ্ক পৃচ্ছন্ন তিষ্ঠা চক্রে, তিষ্ঠা চক্রে। বালভাটে কাদম্বরী শেষ করতে পারলাম না, এখন মারা যাবেন এই অবস্থায় আছে, বুঝতে পারছেন যে আর হলো না। দুটো ছেলেকে ডাকলেন যে বইটা শেষ করতে হবে, ওই বই আমাদের ছেলে তো পণ্ডিত ছিল, তোমরা একটু শেষ করতে পারবে, এটাই আমার ইচ্ছা, তাতে আমি শান্তিতে যাব। কিভাবে জীবনটা দিয়েছে, কাদম্বরী কিভাবে লেখা হয়েছে। দুর্ভাগ্যে যে আমরা শিক্ষকরা পুরো কাদম্বরী কোথায়, যে অংশ আছে সুনাশোপদেশ বা কথামুখ, সেটুকুই তো পড়া হয় না, আর মান কি করে গেছেন। তো ছেলেকে ডাকা বলুন, হ্যাঁ এটা হয়ে যাবে, একদম আপনি নিশ্চিন্ত থাকেন। বললেন যে ঠিক আছে, তাহলে সামনে একটা গাছ দাঁড়িয়ে আছে, ওই যে দেখা যাচ্ছে সেটাকে কি বলবে তুমি সাহিত্যের ভাষায়, কাদম্বরীকে কোন করবে? তো গল্প আছে, গল্প তো নেই, গল্প তো একটা বলেছে যে শুষ্কং বৃক্ষং তিষ্ঠতি অগ্রে, তিষ্ঠতি অগ্রে, একদম ঝামিয়ে পড়েছে। এইভাবে কাদম্বরী শেষ করবে, এরকম ভাষা সুস্থ বৃক্ষণ বলছে। তো দ্বিতীয়কে বললেন যে তুই কি বলবি? বুঝে গেছে যে বাবা কি চাইছেন, বলছে নীরস তরুইহা, তরুইহা, নীরস তরুইহা বিলাসাতি পুরাতা। ইষ্ঠাদিকে বলছে বিলাসাতি, আগ্রেকে বলছে পুরাতা, আর শুষ্কে বলছে নীরস। নীরস তরুইহা বিলাসাতি পুরাতা, আছে গল্প কিন্তু প্রত্যেক কবি কালিদাস বা বেদব্যাস যে লিখেছিলেন সমাজ এবং ভুল, তার জন্য শুধু শকুন্তলাকে যাচ্ছে ওই যে কান্দনে যাশ্চাত্য শকুন্তলের হৃদয় সংশ্লিষ্ট উৎকণ্ঠয়া, সমাজ ব্যবস্থাকে বলে সংস্কৃত কেন পড়ব? সংস্কৃত ভারতবর্ষের প্রাচীন সমাজ ব্যবস্থাকে জানার জন্য। তখনও অর্থাৎ 2000 বছর আগে কালিদাসের সময় কন্যা যখন বাড়ি থেকে যেত, তখন বাবার বা মার অবস্থা কি? যেরকম আজকে পরিবেশ, সেটা 2000 বছর আগে পরিবেশ ছিল। 2000 বছর আগে পরিবেশ ছিল যে কন্যা বিবাহের পরে পতি গৃহে যেত। এটা যদি প্রুভ করতে হয় তাহলে কালিদাস লিটারেচারকে দেখতে হবে, তার থেকে প্রমাণ কোন সাহিত্য আছে। তো এই জন্য সংস্কৃত দেখতে হবে, এনসিয়েন্ট কালচার। ব্রিটিশাররা আসতো, এখানে যত পুরাতাত্ত্বিক অবশেষ ছিল তাকে উদ্ধার
স্তূপ আমি ঘুরতে গিয়েছিলাম দেখতে, ওখানে একটা বড় ছবি মিউজিয়ামে লাগিয়েছে যে ব্রিটিশদের আসার এবং উদ্ধার করার আগে মাটির কিভাবে টিলা আছে, আর উদ্ধারের পরে যে স্তূপের যে অবস্থা। কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে সাঁচি স্তূপের গেট রাখা হয়েছে। ওরা এসে ইতিহাস সংস্কৃতির অন্য দেশ হলেও আর যত ভালো ভালো জিনিস ছিল সমস্ত নিয়ে গেছে, ছেড়ে দিয়েছে। ওই গেট তো নিয়ে যাবে না, ওটা কি করে নিয়ে যাবে? কিন্তু সমস্ত ভালো যে পাথর, মূর্তি, রিসার্চের যে জিনিসপত্র, বই, ম্যানুস্ক্রিপ্ট, পাণ্ডুলিপি সব নিয়ে চলে গেছে। বিবেকানন্দ জি ওখানে প্রত্যক্ষ দেখেছেন। একজন রিসার্চার ছিলেন রাজীব দীক্ষিত, ওনার কিছু ভিডিও ফলো যে উনি বললেন যে ওখানে গিয়ে 3 বছর থেকে কি কি দেখলাম। ওরা ব্যান করেনি, বলছে এসে পড়তে পারো, নিয়ে যেতে দেব না, কিন্তু তুমি বসে পড়ো। তো সেই ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি, আর ওখানে একটা চিন্তাধারা আমাদের ভুল হচ্ছে যে ইংরেজদের আসার পরে স্কুল, কলেজ, উচ্চ শিক্ষা ডেভেলপ হয়েছে। কেমন এটা ভুল চিন্তা, আর সেটা আমাদেরকে কিভাবে এখন কোম্পানিরা অ্যাড দিয়ে দিয়ে মোবাইলে আমাদেরকে হ্যাপটাইজ করে নেয়, আমরা খুব করিনি কোনো জিনিস, সেভাবে এসে ওরা মাইন্ডটাকে পাল্টে দিল। আমাদের মাইন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এটা একটা সিদ্ধান্ত যে আমাদের যত ক্ষতি সাংস্কৃতিক আদান-প্রদান ব্রিটিশদের সময়ে হয়নি, ওদের যাওয়ার পরে হয়েছে বেশি। কেন? আমাদের এমন ভাবে মাইন্ডটাকে ওই শিক্ষার একটা পদ্ধতি সিলেবাস তৈরি করে আমাদের সিলেবাস যোগ, আধ্যাত্ম, আয়ুর্বেদকে বাদ দিয়ে ওরা তৈরি করলো যে আমাদের ওই পথে আমরা ছুটলাম। আমার বলতে বা ভাবতে কোনো সময় সত্যি খারাপ লাগে যে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে ভারতবর্ষের লোকেরা নিজের পরিধানটাকে ভুলে গেছে। স্ত্রীর কাছে অপেক্ষা করে প্রাচীন পরিধান সেটাই ধারণ করুক, আমরা ধারণ করবো না। একটা পুরুষতান্ত্রিক একটা সমাজ ব্যবস্থা থাকে, তাহলে আমরা মডার্ন যে ড্রেস আছে সেটাই ধারণ করবো। এগুলি অনেক কিছু আছে যে আমার সংস্কৃতিকে বুঝতে গেলে, দেখতে গেলে, রক্ষা করতে গেলে সংস্কৃত কে করতে হবে। আর সংস্কৃত মধ্যে শুধু কনজারভেটিভ আইডিয়া তো নেই, যদি কিছু থেকেও থাকে তাহলে ওই দিকে কেন দেখো, কত ডেভেলপ আইডিয়া সংস্কৃত সাহিত্যে আছে। ফার্স্ট প্লান্টেশন বৃক্ষারোপণ যে করা হয় তার উল্লেখ হয়েছে কণ্ব ঋষি আশ্রমে। প্লান্টেশন কিভাবে হয়, প্লান্টকে কিভাবে সংরক্ষিত সুরক্ষিত কিভাবে করা হয়, এরকম বহু কিছু আছে যেটা সংস্কৃত পড়ে আমরা প্রাপ্ত করতে পারি। শেষে এই যে ফার্স্ট যে টপিক আছে 11th অফ সংস্কৃত ইন মডার্ন ডে, এটা নিয়ে বলি যে সংস্কৃতকে জানতে গেলে, বুঝতে গেলে সংস্কৃত কিছুটা অবলম্বন করতে হবে, গ্রহণ করতে হবে, তাহলে কি হবে? সংস্কৃত খুব কঠিন কঠিন হবে। যদি কেউ একটু সংস্কৃতে বলতে প্রারম্ভ করে না, তো সংস্কৃতের যে কঠিন ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যা ওর খুব কঠিন মনে হয়। না না না, ঠিকই আছে, মানে আমি বুঝতে পারছি। কিন্তু তুমি ওটা থেকে যত দূরে যাবে তত ভিতরে প্রবেশ করতে পারবে। তো সংস্কৃতের যে শাস্ত্রীয় আত্মা, ওখানে প্রবেশ করার জন্য সংস্কৃত মাধ্যম অবলম্বন করতে হবে। বহু লোক আছে যারা সংস্কৃত নিয়ে এখন ফ্রি স্পোকেন সংস্কৃত কাজ করছে, ওটা আমরা হয়তো শিখতে পারি, গ্রহণ করতে পারি। অনলাইন কোর্স আছে, অনলাইন কোর্স হচ্ছে সংস্কৃত ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি আছে, ওই ইউনিভার্সিটিতে গিয়ে যারা পড়াশোনা করছে তাদের লিখতে হয় সংস্কৃত মাধ্যমে, 6 মাস মধ্যে ওটা হয়ে যায়। তো সংস্কৃতকে সংস্কৃত মাধ্যমের পুরোটা না হলেও একটা পার্ট তো তোমাদের সিলেবাসও আছে,
গ্রহণ করতে হবে। এটা নিয়ে কোনদিন আলাদা আলোচনা, আজকে যে আলোচনা করলাম তার সংক্ষিপ্ত সার অংশ হচ্ছে যে সংস্কৃত মধ্যে যে শাস্ত্র, সেই শাস্ত্রে ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতির উপস্থাপন হচ্ছে। এই জন্য সংস্কৃত পড়তে হবে। সংস্কৃত পারস্পরিক হিংসা, বিদ্বেষ এই ভাবনাটাই মনের মধ্যে আসতে দিবে না যদি ঠিক মতো সংস্কৃত পড়া হয়। শুধু যে মালাবাবু আলোচনা করলেন যে কোশ্চেন অ্যান্সার, যেটা মেথড চলছে শুধু মুখস্থ করলাম, তাহলে সংস্কৃত অনার্সটা করে নিব, কিন্তু ওই বিষয়টা বোঝা মুশকিল। অভিজ্ঞান শাকুন্তলম চতুর্থ অঙ্ক পড়ে নিজে যদি একটু আনন্দের অনুভূতি যদি না হয়ে থাকে কোনোদিন, তাহলে সংস্কৃতটা কি করবো? কিন্তু পাস করার জন্য পড়েছি, কিন্তু নিজে পড়ে আমার ভালো লেগেছে, ওই আনন্দটাই হচ্ছে রসানুভূতি। তখনই তো রসের অনুভূতি আমার হচ্ছে, সাহিত্যের রস আমার ভিতরে প্রবেশ করেছে। তার জন্য টিচারের সঙ্গে অনেক সময় কি হয়, ছাত্ররা টিচারের কাছে যায়, টিচাররা ব্যস্ত থাকে। এখন যে সিবিসিএস সিস্টেম চলছে, সে টিচারদের অবস্থা আমরা সব জায়গায়, কিন্তু 2 দিন গিয়ে কোনো বিষয় যখন জিজ্ঞাসা করবে, তখন তৃতীয় দিন শিক্ষককে সময় দিতেই হয়, যারা 2 দিনে সে ভুলে গেছে। এর জন্য আমাকে সময় বের করতে হবে। ওই জায়গায় তোমরা আমাদের পেশেন্স রাখতে পারো না, ওই স্যারের কাছে 2 দিন গেলাম, সময় দিতে পারো না, তাহলে ছেড়ে তুমি 3rd ডে যাও, 4th ডে যাও, তুমি বাধ্য তোমাকে সময় এক্সট্রা দিতে বসবে। কারণ ওনার ভিতরে তো একটা এথিক্স আছে, কিছু 3 দিন পড়ে গেছে, আমি ব্যস্ত ছিলাম, চলো আজকে তোমার এই কাজ শেষ। এই ভাবে বিষয়টাকে বুঝতে হবে। লাস্টে একটা বলি, যেরকম ভগবত গীতা পাঠের জন্য 700 শ্লোক কারো কাছ থেকে শেখা যায় না, শেখানো যায় না, তার জন্য বলতে হবে যে 10টা 15টা শ্লোক বুঝে নিলে উচ্চারণটা তুমি নিজে করতে পারবে। কোন শ্লোককে অন্তরের ভিতরে প্রবেশ করার জন্য তুমি 5টা শ্লোক যদি শিক্ষকের কাছ থেকে শেখো কোন সাহিত্যের, তাহলে বাদ বাকি তুমি নিজে করবে। কোন স্টুডেন্টকে তার শিক্ষক 50টা শ্লোক অন্যায় শব্দার্থ পদচ্ছেদ করে শেখায়, 5টা শ্লোক শেখানো নিজে নিজে তুমি করতে পারবে। কিন্তু ওই 5টা তুমি যদি শব্দ প্রতি শব্দ যদি না বুঝবে, তাহলে সংস্কৃত ভাষা ওই শুধু পাস করার জন্য আমরা পড়বো, সংস্কৃত ভাষার মর্মটা বুঝতে পারবো। এর অনেক মর্ম আছে, অনেক আনন্দ আছে, যাকে বলা হয় কাব্যানন্দকে ব্রহ্মানন্দ শোধন। ব্রহ্মের আনন্দ প্রাপ্তির মতো আনন্দ কাব্যের মধ্যে আছে। প্রতিটি কাব্যে, বাংলা, ইংরেজি, হিন্দি, যে কোনো কাব্য আছে, কাব্য তো কাব্য। এই আনন্দ প্রাপ্তি যখন হবে, তখন মনে হবে আমাদের গর্ববোধ হবে, সেলফ কনফিডেন্স বাড়বে, আমাদের মনে কোনো হীন নিচু ভাব আসবে না যে সংস্কৃতি আমরা পড়েছি। আর কেউ যদি সংস্কৃতিতে রেড ল্যাঙ্গুয়েজ বলবে, তখন আমরা নানা রকম যুক্তি দিয়ে তাকে প্রতিবাদ করবো। এটুকুই বলে আমি প্রথম পর্বের বক্তব্যটা এখানে শেষ করছি। কারণটা জানো যে ওখানে যদি একেবারে হায়ার মার্কস গ্রেড অ্যাচিভ করা যায়, তাহলে ডাইরেক্ট পিএইচডি তে অ্যাডমিশন হয়। মার্কস অ্যাচিভ করলে মাস্টার্স ভ্যালু হবে, ডাইরেক্ট পিএইচডি তে হবে। অথবা তার একটা সুযোগ হবে যে সে এমএ 1 ইয়ার করবে, জাস্ট লাইক 1 4 ইয়ার plus 1 5, আগে ছিল 3 ইয়ার গ্রাজুয়েশন, 2 ইয়ার মাস্টার্স, 5 ইয়ার, এখন 4 ইয়ার plus 1 ইয়ার তে যাবে। তো 1 ইয়ার তে যাবে মানে ওকে কিছু বিষয় শেখাতে হবে। যদি তোমরা বলো যে 10 মিনিটের কথা শেষ করতে, তাহলে আমি 10 মিনিটে বলতে পারি, কারণ একটা শিক্ষকের একটা চ্যালেঞ্জ যে ও সার সংক্ষেপ করতে পারে কিনা তার কথা। যদি সে পারে না, একটু ট্রেনিংয়ের প্রয়োজন আছে। বিষয়টা গভীর, 10 মিনিটে হয় না, কিন্তু বৈজ্ঞানিক বলতে পারে। এখন কলেজগুলি এই সমস্যার একটা সম্মুখীন হয়েছে যে পাস কোর্স টাইপ হয়ে গেছে,
प्रोग्राम कोर्स के जगह मैक्सिमम स्टूडेंट के ऑनर्स নিতে বলা হয়েছে অনার্স অ্যাটেন্ড করছে কিছু স্টুডেন্ট অনার্সে ফেল হয়ে যাচ্ছে স্টুডেন্টরা বলছে যে আমি তো অনার্স নিতে চাইছিলাম না আমাকে মেজর কোর্স করে দেওয়া হয়েছে এরকম একটা সমস্যা চারদিকে দেখা যাচ্ছে আমার কথা যখন নিয়ে নিয়েছো তাহলে আমাদেরই এই দায়িত্ব নিতে হবে যে কঠিন বা গভীর বিষয়কে কি করে আমরা তোমাদের বোঝাই তোমাদেরও তো শুনতে হবে মোট কথা হচ্ছে যে একটা অভিনবত্ব নূতনত্ব যুক্তিসঙ্গততা রিলেভেন্স সংস্কৃতের যুক্তিসঙ্গততা আমি যে কাজ করছি সে আজকে সোসাইটির জন্য কিছুটা লাভদায়ী আছে কিনা তোমরা সফলতা বুঝেছো সফলতা এখন নেই নেই ওখানে পদ্মাবতী বাসবদত্তা চরিত্র বর্ণনা আছে বাসবদত্তাকে ভুলে গিয়ে পদ্মাবতী প্রেমে নিমগ্ন হয়েছে ওটা নিয়ে রিসার্চ করবো নাকি ওখানে ভারতবর্ষের আশ্রম ব্যবস্থা বিশ্বধা হিমাচল চিন্তা দেশাগতা প্রক্রিয়া সেই বিষয় নিয়ে আলোচনা করবো আমাকে দেখতে হবে না যে বিষয় চয়ন যখন করছি কোনো বই থেকে তাহলে কোনটা বিষয় চয়ন করবো অভিজ্ঞান শাকুন্তল থেকে এটা তো হবে সত্য ভাষা দিয়ে চলে গেল এখন আমি বিষয়টা কিভাবে চয়ন করবো অভিজ্ঞান শাকুন্তল পড়েছো সবাই পড়ে মানে সিলেবাস মধ্যে পড়ছে হাত তোলা কে কে পড়েছে তোমাদের সিলেবাস মধ্যে না আচ্ছা এরপরে হবে অ্যাডভান্স করে নেওয়া উচিত অভিজ্ঞান অ্যাডভান্স করে নেওয়া উচিত ওটা যদি পড়লে না তাহলে সংস্কৃতের প্রতি আগ্রহ আসবে যারা পড়েছো ওখান থেকে যদি একটা রিসার্চ পেপার লিখতে হয় আমি বললাম যে বিষয়টা চয়ন প্রথমে বিষয় চয়ন তোমরা দুইটা বিষয় একটু ভাগ করে বলতে যদি মাথায় আসে যে একটা লেখা লিখতে মানে আজকে ঠিক হয়ে গেল যে স্যার একটা লেখা লিখতে হবে লেখা লিখবো বিজ্ঞান থেকে তো কি লিখবো अभिज्ञान शाकुंतल में वर्णित आश्रम व्यवस्था और दुर्वासा अभिशाप तो अभिशापेर प्रतिफलन और की प्रभाव আছে তো না ভাবে ভাষা দিতে হবে শুধু অভিশাপের কোনো ভালো কথা নয় অভিশাপ ভালো দিক নয় অভিশাপ কি আছে অভিশাপ একটা জীবনের একটা শিক্ষা আছে একটা ব্রেক আছে একটা থামো আত্মদর্শন আছে আত্মচিন্তন আছে শকুন্তলা যে পথে হাঁটছিল ওই পথটাই যে উত্তম পথ তা নয় গান্ধার বিবাহ এবং আশ্রম ধর্মটাই ভুলে যাচ্ছে ওর দেশে একটা শিক্ষা আছে আদৌ কি শকুন্তলাকে অভিশাপ দেওয়াই হয়েছিল যদি গবেষণা করতে হয় শিক্ষকের জন্য আদৌ কি অভিশাপ দেওয়াই হয়েছে এটা তো কালিদাসের শকুন্তলোপাখ্যান থেকে এসেছে যাদের মনের মধ্যে এই কথা জন্মেছে অভিশাপ তো জরুরি আছে মানে একটা নাম করা ওয়ার্নিং জীবনের মধ্যে ওয়ার্নিং জরুরি আছে একটা নেতাকে একবার টেনশন হারানো দরকার আছে যখন ওয়ার্ন করছে চেক ইয়োর সেলফ ঠিকঠাক দেখো তোমার কাজ ঠিক হয়নি তো জীবনে সেটা অভিশাপ এখন তো একটু অভিশাপ বলতে আমি আগে বললাম যে অভিশাপ তো খুব একটা ভালো দিক নয় কিন্তু এখন তোমার প্রশ্ন শুনে আমার এই
চর্চার মাধ্যমে আইডিয়াটা আসে। আসলে যে এই অভিশাপের সঙ্গে আজকে যুব প্রজন্মকে যে শিক্ষা আমরা দিই আর ও যে রিয়েক্ট করে, রিয়েকশন কোনো কিছু শুনতেই চায় না কেউ। সংস্কৃত স্টুডেন্টরা তাও শুনে নেয়, অন্য স্টুডেন্টকে এসে আমার মেয়ে ওখানে পড়তো, পরে একটা প্রসঙ্গটা বললো যে শুধু টিচার বলেছে যে এই ড্রেসটা গার্লস কলেজ কোনো বয়স মানাতে, এই ড্রেসটা একটু ঠিক মানাচ্ছে না। তাতে যেভাবে আন্দোলন করে ওই শিক্ষিকাকে যে অপমানিত করেছে স্টুডেন্টরা, তার কথা বিড্র করতে হয়েছে, কথা দিতে হয়েছে যে আর কোনোদিন এরকম ড্রেস নিয়ে ক্রিটিসিজম করবে না টিচাররা। এর সঙ্গে অভিশাপকে যুক্ত করে যে সমাজটা গেল কেন, সমাজটা এত নষ্ট কেন হয়েছে, এত স্বাতন্ত্র দেওয়া হয়েছে। স্বাতন্ত্রের সীমা থাকবে না। আমরা তো আমাদের শিক্ষকের সামনে তো এখনো ফট করে বসতে দ্বিধা হয়, তখন পরিবেশন করা হচ্ছে অত ফ্যামিলি বিহেভ করতে না টিচার হয়। কিন্তু এখন একটু কথা বললে এই মুশকিল সব জায়গাতে হচ্ছে। এর সঙ্গে অভিশাপ রিলেটেড, সেই অভিশাপকে আজকে সমাজে রিলেভেন্স দেখতে আর এটা কোনো টপিক বলো। আচ্ছা ঠিক আছে, তুমি তো বলছো আর কেমন বলবো, সবার মাথার মধ্যে একটু আইডিয়া আছে। আমি জানি তিনটা টপিক বলতে পারি, কিন্তু আরো আপনার মাথার মধ্যে একটু আইডিয়া আছে, দেখতে তো হবে সবাইকে, শিক্ষকের সঙ্গে ডিসকাস করতে হবে, তখন তো রিসার্চ মেথডোলজি আমরা আলোচনা করছি না। কি বিজ্ঞান পড়েছে তারা একটু ভেবে বলুক যে আরো কি হবে, বিয়োগের প্রয়োজন আছে। আমি এর থেকে বেশি আর বোঝাতে পারবো না, কিন্তু সহজভাবে বলি যে দাম্পত্য জীবনে একে অপর থেকে একটু দূরে থাকার ভীষণ প্রয়োজন। দাম্পত্য জীবনের যে অশান্তি কিছু দেখা যায়, সেই অশান্তির একটা সমাধান আছে একটু দূরে থাকা। তারপর দুষ্যন্ত অনুভব করেছে শকুন্তলার সেই কিছু দিনের জন্য যে ভালোবাসা, ও যে প্রেম সমর্পণকে দুষ্যন্ত অনুভব করেছে, এবং শকুন্তলার জন্য যে দুষ্যন্তের সমর্পণ সেটাকে শকুন্তলা অনুভব করেছে। এবং বাচ্চাটা 5 বছর হয়ে গেছে, যে একটা সিংহের শ্রাবণের সঙ্গে খেলাধুলা করছে, তখনও ওই সমর্পণের নিষ্ঠায় প্রতীক্ষায় আছে যে হয়তো একদিন দেখা হবে। ঋষি মারিচ বলেছিলেন হয়তো ঠাকুরগ্রাম পারে না। এই এর থেকে বেশি পরিষ্কার করার দরকার নেই। আমরা যারা গৃহস্থ জীবন যাপন করছি তারা ভালো করে বিষয়টা বুঝি যে দাম্পত্যের মধ্যে একটু ওই কালিদাস এটাও হয়তো চিন্তা ভাবনা করে নিয়েছে। আমি এখানে বলছি যে হয়তো বিচ্ছেদ হয়নি, অভিশাপ হয়নি, কিন্তু সৃষ্টি করা হয়েছে একটা নাটকে সমাজকে একটা দিশা দেয়, সমাজকে দিশা দেয়। তো দেখতে হবে রিলেভেন্স তাদের। এটা এই বিষয়ে সত্যি সত্যি আলোচনা করতে আমার খুব ভারী মনে হচ্ছে, যেহেতু আমাদের কাছে কিছু আইডিয়া, যেহেতু আমরা রিসার্চ স্কলারকে গাইড করি বা কোর্স ওয়ার্কে দিতে থাকি, আইডিয়া আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে এর উপর আমি চাপ দিয়ে দিচ্ছি। এদের যে বয়স সেটা সিলেবাস মধ্যে আছে, আলোচনা করতে হবে। কোনো এমন লেখা লেখো না যে লেখা সমাজ আজকে বর্তমান প্রজন্মের কোন লাভ, কি লাভ হবে? কোন এমন কবিতা লেখো না সেই কবিতা থেকে একটু পাঠকের মধ্যে স্পন্দন না হয়। আর স্পন্দন মানে পজিটিভ স্পন্দন। লেখাই হয় এই জন্য যে পড়ে একবারে মস্তিষ্কের ঝামেলা হয়ে যায়, মন ঝাঙ্কৃত হয়ে যায়, যে সত্যি সত্যি ভাবতে মানুষ বাধ্য হয় যে না এটা করা উচিত, এটা সত্যি সত্যি আমরা যে বলছি সেটা ভুল করছি।
প্রেমচন্দ্র একটা কাহিনী আছে হিন্দি সাহিত্যে শ্রেষ্ঠ কথাকার বলেছেন যে হ্যাঁ একবার নিশ্চিত অতটা তো সম্ভব নয়, কিন্তু কিছু শ্রেষ্ঠ লোকের রচনা রবীন্দ্রনাথের কিছু গল্প এগুলি পড়তে হবে, আর ওখান থেকে যতটা সম্ভব কিছু শব্দ ধার নিয়ে নিতে হবে। নারী শব্দ আছে, ঠিক আছে, সে নিয়ে আমার লেখা হবে। যদি তিন পাতা লেখা লেখা 3 পাতা লেখা হবে, যে 5টা যদি বিশিষ্ট শব্দাবলী তৎসম বিশিষ্ট শব্দাবলী তুমি প্রয়োগ করো, যেটা যেগুলো পারে না মানুষ, সে শিক্ষক পড়ে একবার থেকে যায়। এই শব্দাবলী মানে ফাইল এটাকে লালিত করা হয়, সাথে এমন লালিত যাতে না হয় যে বিকটিং হয়ে যায়। স্বচ্ছন্দ যাচ্ছে যাচ্ছে ঘোরা ছাদে তারা হচ্ছে না, এটাও যাতে না হয়। তো नवपलास पलास वनन पुरन सुनपराग परागत पंकज मृदुलतांत लतांत मलोकयन ससुरभिम सुरभिम सुमनो। এই ধরনের যে একটু আবৃত্তি আছে, অনুপ্রাসের যে ছটা আছে, একটা স্তোত্র আছে তোমার महिषासुर मर्दनी स्तोत्र। आई नंदिनी नंदित नेत्रिणी नंदित पुंजनी भूरि सुते जय जय हे महिषासुर मर्दिनी ग्राम्य कपड़िनी शैल सुते। ইন্টারনেটে পেয়ে যাবেন, কিন্তু সব আমাদের সময় তো বই পাওয়া যেত না। এই বইটা খোঁজার জন্য আমি কত যে কষ্ট পেয়েছিলাম ছাত্র জীবনে। বই পাওয়া যেত না, যেখানে এই স্তোত্রটা থাকে। इंटरनेट नहीं, मोबाइल नहीं, কিছু নেই, গুগল নেই, কোথাও গিয়ে একটা সেকেন্ড হ্যান্ড বই পেলাম যেখানে এই স্তোত্রটা ছিল। এখন তো তুমি ক্লিক করবে, ফাট করে আসবে। এই সুবিধা সেটাকে কাজে লাগা। ট্রান্সলেশন চলে আসে, লিবার ট্রান্সলেশন অফ দিস স্তোত্র ওটা চলে আসে, ডিফারেন্ট প্রকার কাজ করছে। ওখানে কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে, সেটা একবার ক্রস চেক করতে হবে, কিন্তু ওখানে দেখো লালিত কেমন আছে। তো এই যে বিষয়টা আছে যে একটু লালিত সান্দর্ভিক শুদ্ধতা। আমি যে সন্দর্ভ লিখবো সেটা ঠিক আছে, এটা তো আর্টিকেল থিসিস হয়, বই আকারে পাবলিশ হয়, আর সন্দর্ভ দিলাম অভিজ্ঞান 4/6, আর ওটা আছে 4/9, ওটা হয়ে গেল ভুল, ওটাই থেকে যাবে। অন্য লোক আমার থেকে কপি করলো 4/6 বলছে, আমি নিজে ভুলে গেছি। তো সান্দর্ভিক শুদ্ধতা টাইপরাইটার নিজে করো অথবা আমি করব, ভুল ভাব কিছু হয় তাই বলা হয় স্লিপ অফ ফিঙ্গার। তো স্লিপ অফ ফিঙ্গারের মধ্যে কিছু ভুল হবে, ওটাকে 2-3 বার দেখা পরিশুদ্ধ। তো এইভাবে বহু দিক আছে, 10-12টা দিক আজকে বলেছি। তোমাদের স্ট্যান্ডার্ডে এটাই যথেষ্ট। এইটুকু যদি পালন করা যায়, আর যে বললাম তাকে আবার যদি সম্মিলিত করি 2 মিনিটে, তাহলে হচ্ছে প্রথম নিজের চিন্তনে এবং নিজের যে সাহিত্য আমার পছন্দ অনুযায়ী শীর্ষক চয়ন, শীর্ষকের মধ্যে একটু মৌলিকতা এবং রিলেভেন্স আজকে সোসাইটির সঙ্গে কতটা হতে পারে সেভাবে একটু মিলিয়ে দেখা, কিছু সন্দর্ভ গ্রন্থের ডিটেলস স্টাডি করা, লাইব্রেরি থেকে হোক, নেট থেকে হোক, দেখে পড়াশোনা চালাতে হবে না, পড়তেই হবে। আর বারবার লেখার সময় আবৃত্তি দোষ না, সাহিত্যের আবৃত্তি দোষ চলে। একটা বাক্যের মধ্যে যদি একই শব্দ 2 বার এসেছে, তাহলে ওটাও কেন লাগছে, আবৃত্তি দোষ করে না। একটু লালিত পরিশুদ্ধি, মৌলিকতা, কিছুটা সোসাইটি যদি উপকৃত হয়, এই বিষয়টা যদি আমরা করে দিলাম, তো তোমার
তোমাদের এই স্ট্যান্ডার্ডে যথেষ্ট আছে, তা ভালো কিন্তু তৈরি হবে যদি এখান থেকে 10 জন ছাত্র এক মাসের মধ্যে যদি 3 পেজ 5 পেজ হলে আরো ভালো। আমি 3 খুব কমই বলছি, এমনি আটটি 5 পাতা থেকে কম হয় না, কিন্তু তোমরা এখন ছোট স্টার্ট করবে, সেটা যদি করতে পারো তাহলে মনে হবে যে রিসার্চ ম্যাথোডোলজি এই আলোচনাটা একটু সার্থক হয়েছে। এইটুকু বলে আমি আমার এই দলের বক্তব্য শেষ করছি। এতক্ষণ মনোযোগ দিয়ে যে তোমরা শুনেছো, সকালে হয়তো এসছো, মনোযোগ দিয়ে যেটা শুনেছো, এটার জন্য অনেক ধন্যবাদ। আর আশা করি তোমাদের মধ্যে আগে কয়েকজন কিছু বছর পরে আবার এখানে এসে বক্তৃতা দেবে, সেই জায়গায়